এখন আমি প্র্যাকটিস সেট 17 নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি আছে। প্রথম যে কোশ্চেন বলা হয়েছে, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয় যদি 2013 সালের 30শে নভেম্বর পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি কবে অর্ধেক পূর্ণ হয়েছিল। আমরা এই ধরনের কোশ্চেন অধ্যায়ভিত্তিক যখন করেছিলাম সেখানেও কিন্তু দেখিয়েছি কিভাবে করব। দেখো, প্রতিদিন দ্বিগুণ হয়, অর্থাৎ ধরো আমি এখানটায় লিখলাম যে আজকে ধরো প্রথম দিন, তাহলে ধরো দ্বিগুণ হচ্ছে, ধরো প্রথম দিনে আমার এটা হচ্ছে কি সময় বা দিন, এটা সময়, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে ধরো পরিমাণ, এটা হচ্ছে আমাদের পরিমাণ। তো কি বলা হয়েছে, প্রথম এক দিন, আমি এখানে দিন করেই বলছি, ধরো দুটো হয়, সে দুটো হয় প্রতি ঘন্টায় বলেছে, তাই তো, না সরি প্রত্যেক দিন। তাহলে এবার দ্বিতীয় দিন কি হবে, এই দেখো একদিন বাড়লো। আচ্ছা, আমার এখানে একদিন বেড়েছে, অর্থাৎ দ্বিতীয় দিন পরিমাণটা কি হবে, ডাবল, তাহলে এটা 4 হয়ে যাবে। তৃতীয় দিন কত হবে, দেখো একদিন বাড়লো, পরিমাণটা কি হবে, এ ডাবল হয়ে যাবে, কত হবে, 8 হবে। তো এইভাবে দেখা গেল কোনো একটা 2013 সালের নভেম্বর মাসের 30 তারিখে সেটা সম্পূর্ণ ফুল হয়ে গেছে। দেখো সম্পূর্ণ ফুল হয়ে গেছে, ওরা জানতে চেয়েছিল তাহলে অর্ধেক পূর্ণ হয়েছিল কবে। অর্ধেক পূর্ণ কবে হবে, ঠিক তার আগের ডেটেই অর্ধেক পূর্ণ হবে, ঠিক তার আগের ডেটে। সে ধরো ফুল, আমি ধরে নিলাম যে ফুল 100টাতে ফুল, তাহলে ঠিক তার আগে কি হবে, 50। কারণ আমরা এখানেও দেখেছি যে প্রত্যেক দিন ডাবল হয়, তাহলে 30তম দিনে যদি ফুল হয়ে যায় 29তম দিনে কি হাফ ছিল, তাই না, তবেই তো সেটা ফুল হয়েছে পরের দিন। সো এখানে আমরা করব 29শে নভেম্বর। পরের কোশ্চেন, নিচের কোনটি অসম পদ, অর্থাৎ কোনটি চারটে থেকে কোনো একটি আলাদা আছে, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বের করব, দেখো প্রথমে রয়েছে 909, তাকে ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে যখন ভাগ করব, আমরা ভাগ করার একটা নিয়ম বলেছিলাম যে যতগুলো শূন্য নিচে থাকবে ঠিক তত ঘর আগে তোমাকে দশমিক দিতে হয়। তাহলে এখানে 3টে শূন্য আছে, তুমি 3 ঘর আগে দশমিক দিয়ে দেবে যে সংখ্যাটি রয়েছে। তাহলে 909 লিখে তার আগে 3 ঘর আগে দশমিক দাও। আর পরের যে অপশনটি রয়েছে এখানে ডাইরেক্ট দেওয়াই আছে, এখানে আর আমার ভাগ করার কোনো প্রয়োজন নেই। সো আমি এটা যা আছে লিখে দিলাম। এর পরেরটা আবার দেখো 909, তাকে ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলে এখানে দুটো শূন্য আছে, নিয়ম অনুযায়ী তাহলে কি, আগে প্রথমে তুমি সংখ্যাটি লিখে নাও, সংখ্যাটি লিখে যেহেতু দুটো শূন্য দুবার আগে দশমিক দিয়ে দাও, তাহলে 9.09। এর পরে যে সংখ্যাটি আছে অপশন, আমরা আগে লিখবো একে ভাগ করতে হবে 1000 দিয়ে। দেখো এখানে তিনটে শূন্য রয়েছে, আমি 3 ঘর আগে দেবো দশমিক, তাহলে আগে সংখ্যাটা তো অ্যাটলিস্ট লিখে নিই, 9090, 3 ঘর আগে দশমিক, তাহলে এখানে দশমিক দেবো। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে 9.09, এখানেও পেলাম 9.09, এখানে আমরা কি পেয়েছি 9.09, কিন্তু এখানে দেখো আমরা 9.09 পাইনি, তাহলে এটাই কিন্তু আমাদের এখানে আলাদা। সো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে মিলিয়ে দেখবে শেষে যে কতগুলো কার হয়েছে সেটা কমেন্ট করবে একদম শেষে, আগে দেখো। পরের একটি কোশ্চেন কি বলা হয়েছে, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে। তাহলে আমি এখানটায় লিখলাম এ, এ কি করলো, বি কে বিক্রি করেছে, এই যে বি, বি কে বিক্রি করেছে, কিভাবে বিক্রি করলো না 10% ক্ষতিতে বিক্রি করছে, যে 10% ক্ষতি, অর্থাৎ 10% লস। যদি কিনা দাম এর ক্ষেত্রে হয় 100 টাকা, তাহলে সে বি কে কত টাকায় বিক্রি করবে, যে 10% লেস, 10% লেস, অর্থাৎ সে 90 টাকায় বিক্রি করবে। এবার কি হয়েছে, ওই ঘড়ি বি আবার সি কে বিক্রি করেছে 10% লাভে। এই বি ভদ্রলোক আবার সি কে বিক্রি করেছে কিভাবে না 10% প্রফিট, 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে 90 এর উপর 10% যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 9 টাকা হবে। তাহলে 9 একবারে অ্যাড করে আমি এখানে কত লিখবো, 99। তাহলে কত টাকায় হলো, 99 টাকায়। এবার কি বললো, যে দামে সি ঘড়িটি কিনলো, তাহলে সে তো 99 টাকায়। এবার সে যদি এ কে বিক্রি করতো তবে তার কত ক্ষতি হবে, দেখো তাহলে এ কে যদি বিক্রি করতো তাহলে তার কত টাকা ক্ষতি হবে না 1, যেহেতু পার্সেন্টেজ রয়েছে শতকরা হিসেবে আমরা 1% বলতে পারি, তাহলে কি হলো 1% তার এখানে লস হয়ে গেল। সো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তোমরা কিন্তু অনেকে ভুল করেছো, দেখো সহজ কোশ্চেন ভুল করে ফেলছো। পরের কোশ্চেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো মৌলিক সংখ্যা বের করার নিয়ম কি আমরা বলেছিলাম যে আগে তোমাকে ডেফিনিশনটা একটু জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারি, তাই তো? তাহলে আমরা তাকে মৌলিক সংখ্যা বলবো। যদি এভাবেও বলা যায় যে সর্বোচ্চ আমরা দুটো উৎপাদক পাবো, যে সংখ্যার সর্বোচ্চ ম্যাক্সিমাম দুটি উৎপাদকই পাওয়া যায় তাকে আমরা মৌলিক সংখ্যা বলছি। যেমন ধরো তিন, তিনের দেখো দুটো উৎপাদক, একটা এক আর হচ্ছে তিন, এছাড়া কিন্তু আর কোনো উৎপাদক নেই। এবার আমাকে দেখতে হবে এখানে কোনটি মৌলিক নয়। দেখো এখানে 43 এর দুটো উৎপাদক পাবো আমরা, এক আর 43। 53 দুটো উৎপাদকই আমরা পাবো, এক আর 53। কিন্তু 85 এর কিন্তু দুটো উৎপাদক নয়, তিনটে পাবো। কি কি? 5, 17, 85 আর এক তো থাকবেই। তাহলে এখানে আমরা দেখলাম তিনটি উৎপাদক পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। 71ও কিন্তু মৌলিক সংখ্যা। কিভাবে? 1 ইন্টু 71। তোমরা এটাও কিন্তু অনেকে ভুল করে ফেলছো। অপশন সি হবে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, অপশন সি হবে। তোমরা অনেকেই ভুল করছো। তাহলে দেখো আমাদের প্র্যাকটিস করাটা কত জরুরি, আমরা কত ভুল করে ফেলছি সহজ অঙ্কগুলো। পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, প্রত্যেকে একটু ভালো করে প্র্যাকটিস করো, এখনো সময় আছে। দেখো প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় ওরা জানতে চেয়েছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। দেখো আমরা যখন এভারেস্টটা চ্যাপ্টার ওয়াইজ শিখেছি সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রথম এন সংখ্যক মিন সেটা যতগুলোই হোক না কেন কোনো সমস্যা নেই, প্রথম এন সংখ্যক বিজোড়, আবার যদি সেটা স্বাভাবিক সংখ্যা হয়, এখানে কিন্তু সেটাই রয়েছে স্বাভাবিক সংখ্যার গড়, তার একটা সূত্র আমরা জানি যে কি নর্মালি আসলে ওই সংখ্যাই হয়, বা একটু ডিটেলসে বলতে গেলে কিভাবে বলতে হয়, এন স্কোয়ার বাই এন। তো এন কি এখানে 15টি, কতটি? তাহলে এন স্কোয়ার ইন্টু এন, তার মানে আলটিমেটলি কাটলে এনই হয়। এন কত? 15টি। সো আমরা ডাইরেক্ট বলে দিতে পারি 15। এর থেকে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে যে এন সংখ্যক বিজোড় সংখ্যার যদি গড় জানতে চাই তাহলে তার উত্তরটা হবে ওই এন। ওকে, পরের কোশ্চেন, 30 জন বালিকার বয়সের গড় হচ্ছে 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় হচ্ছে 15 বছর, তাহলে বাকি 12 জনের গড় কত? দেখো আমরা সবার প্রথমে একটু দেখে নেব যে বলা হয়েছে 30 জনের যদি গড়ে 13 করে হয় তাহলে মোট কত হবে? 3 13 39, 390। আবার প্রথম 18 জনের, তাহলে প্রথম 18 জনের কত করে বলেছে? 15। 18 ইন্টু 15 করলে কত হবে? 270। আমরা মাইনাস করব, মাইনাস করলে কত জনের পাবো? 12 জনের। তাহলে 12 জনের কি? 12 জনের মোট বয়সটা আমরা পেয়ে যাচ্ছি কত? মাইনাস করলে পাবো 2, 120। তাহলে 12 জনের যদি মোট 120 হয় তাহলে তাদের গড় কত হবে? গড় হবে 12 দিয়ে ডিভাইডেড করো তাহলে 10 বছর। তাহলে কত হবে? 10 বছর। কোথায়? ওই যে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, 2 টাকা 4 পয়সা বা 2.04 টাকা দামের প্রতি কিলোগ্রাম গমের সাথে 2 টাকা 88 বা 2.88 টাকা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2.52? কি করতে হবে? নর্মালি অ্যালিগেশন করতে হয়। কিভাবে আমরা অ্যালিগেশন করি? 2.04 কম টাকা আর এটা হচ্ছে বেশি টাকা, এই দুটোকে আমরা মিশিয়ে বিক্রি করতে চেয়েছি 2 টাকা 52 পয়সা করে, তাহলে অ্যালিগেশন করছি। ওকে, অ্যালিগেশন করলে মাইনাস করলে কত হবে? 2 টাকা 52 থেকে 2 টাকা 4 বাদ দিলে কত হবে? 48 পয়সা। 2 টাকা 88 থেকে 2 টাকা 52 মাইনাস করলে কত হবে? 36 পয়সা। তাহলে এই দশমিক দুটোকে আমি তুলে দিলাম, যেহেতু দুটোর ক্ষেত্রে সেম রয়েছে। 12 দিয়ে কাটলে কত? 3 12 36, 4 12 48, তাহলে কত হলো? 3:4। কোথায় আছে 3:4? অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে গেল আমাদের এখানে উত্তর। পরের কোশ্চেন, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, তারা মোট লাভের 5% অনুদান রাখে বা দান করে, এবং এর যদি মূলধনের পরিমাণ হয় 4275 টাকা, তাহলে মোট কত লাভ হয়েছে? দেখো আমরা দেখলাম যে এখানে ওই ভদ্রলোক 5% দান করেছেন, তাই না? তাহলে এই 5% যদি দান করে টোটাল তার লাভ হয়েছিল কত পার্সেন্ট? ধরো 100%।
তার মধ্যে থেকে তিনি কত পার্সেন্ট ডোনেট করেছেন? 5% ডোনেট করে দিয়েছেন। তাহলে তার কাছে আর থাকলো কত? 95%। তাহলে এই 95% এই টাকাটাই কিন্তু তারা আচ্ছা আমরা শেষে দেখছি কেউ কিছু একটা বললে। কোথায় কি বললে রে বাবু? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগেরটা কোশ্চেন নাম্বারটা বলো, কোনটা কোনটা? 12 জনের বাকি 12 জনের গড়, 12 10, ঠিক আছে ওকে। তাহলে আমরা 95% এটা পেয়ে গেলাম। এবার দেখো এই যে 95% নিজেরা করে দুজনের মধ্যে কি অনুপাতে ভাগ করেছিল? না 3:2 অনুপাতে তারা ডিভাইডেড করেছে। তাহলে এই যে 3 অনুপাত, কারণ এ তো কত পেয়েছে টাকা? 4275 টাকা। কত অনুপাতের জন্য? 3 অনুপাতের জন্য। তাহলে আমরা এইভাবে বলতে পারি এ ভদ্রলোক 3 অনুপাতের জন্য পেয়েছে কত টাকা? 4275 টাকা। তাহলে হিসেব করে দেখি তো 1 অনুপাতের জন্য কত হবে? তাহলে 3 দিয়ে ডিভাইডেড করতে হবে। তাহলে কত হবে? 3 14 42, 3 25 75। একের জন্য পেলাম। এবার আমরা বের করে নেব মোট টাকা, অর্থাৎ মোট কোথা থেকে আসবে? যে এ আর বি টোটাল কত পেয়েছে, কত অনুপাত? 5 অনুপাত। এ আর বি হচ্ছে 5 অনুপাত। তাহলে 5 অনুপাতের জন্য কত হবে? 5 14 70 আর হচ্ছে তোমার 5 25 125, তাহলে 7125, 7125। তাহলে এই যে 7125 এটা কোন টাকা? না ওই 95%। তাহলে আমি বলতে পারি 95% হচ্ছে কত টাকা? 7125 টাকা। ওকে, তাহলে এবার আমরা বের করব, এবার আমরা কি বের করব? 100%, যেহেতু ব্যবসায় টোটাল 100% প্রফিট হয়, 100% টোটাল প্রফিট হয়। আচ্ছা কত হবে? সরি 7125 ইন্টু 100 ডিভাইড ইন্টু একের জন্য 95 বাই 95 কত হবে? 95 দিয়ে যদি আমরা কাটি, 95 দিয়ে কাটলে 5, তাই তো? 5 5 25-এর 5, ইয়েস 5 7 7 7 9 63 75, তাহলে কত হবে? 7500। তাহলে টোটাল কত টাকা লাভ হয়েছিল? অপশন সি হয়ে যাবে, 7500 টাকা লাভ হয়েছে। কেমন? আচ্ছা পরের কোশ্চেন, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে? আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলোর জন্য একটা সূত্র ইউজ করি কি, বা ত্রৈরাশিক নিয়মের ক্ষেত্রে M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু কি? M2 T2 D2 বাই W2, তাই তো? এবার শুধুমাত্র মানটাকে আমরা বসিয়ে দেব। কিন্তু এখানে তো তোমার কি কি রয়েছে? সময় টি রয়েছে আর হচ্ছে জন রয়েছে, দিনটা কিন্তু নেই, অর্থাৎ এই ডিটা নেই। তো ডি আমার দরকার নেই, যা আছে সেই ভ্যালুগুলোই আমি এখানে বসিয়ে দেব। এম কত? এম হচ্ছে 16, টি আচ্ছা না সরি এম হচ্ছে 12, ঠিক আছে চলো আগে পরে লিখলে সমস্যা নেই। আর এটা হচ্ছে 12, ঠিক আছে। এই যে ডাব্লিউ, যেহেতু টাকা, টিটা টাকার পরিমাণ কত? 33,600, আমি এখানে ডিভাইডেড করে দিলাম 33,600 ইকুয়াল টু এম টু টি টু কত? 12 ঘন্টা আর হচ্ছে 18 জন। সো আমি এখানটা লিখে দেব কত? 12 ঘন্টা আর হচ্ছে 18 জন। কিন্তু এখানে কত টাকা রোজগার করবে জানি না। আমি এবার W2টা বের করব। কি করে বের করব? এই 12 আর এই 12 কেটে দিলাম। ওকে, আর কি করা যায়? তুমি 2 দিয়ে কাটলে 8 হবে, 2 দিয়ে কাটলে 9 হবে। আর কি করা যায়? 8 দিয়ে, আচ্ছা 4 দিয়ে যদি কাটি 2 হবে, 4 দিয়ে যদি একে কাটি কত হবে? 4 4 8 32, 4 4 16, 4800। 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 2 4 4200। 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 0 0 9 0 0 9 দুগুণি 18, অর্থাৎ 8 থাকবে। 8 কোথায় আছে? দুটো জায়গায় আছে। তারপরে কত? 4 নং 36, তাহলে হবে 37,800। তাহলে আমরা এখান থেকে W2 পেয়ে গেলাম 37,800। ওকে, তোমরা অনেকেই কিন্তু ভুল করছো, একটু দেখে নাও, শেষে ডিসকাস করে দেবো যদি কারো কিছু সমস্যা থাকে।
পরের কোশ্চেন বলা হয়েছে এক্স এর 8% ওয়াই এর 4% এর সমান হলে এক্স এর 20% কত হবে? দেখো কোশ্চেন যা বললো আমি ঠিক তাই লিখবো। এক্স এর 8%, 8 এর x% ইকুয়াল টু ওয়াই এর 4%, ওয়াই এর 4%। আমরা যদি একটু কেটে লিখি বা ডাইরেক্ট চলো 4 দিয়ে 8 কে কাটলে 2 হয়, আমি এইভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে? এটা হবে 4 দিয়ে যদি একে কাটি 2 হবে, তাহলে এটা হাফ। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কত লিখব? গুণ হয়ে যাচ্ছে 2x, তার মানে ওয়াই এর হাফ, তাই তো? ওয়াই এর হাফ হয়ে যাচ্ছে, আমরা এক্স এর ভ্যালুটা পেয়েছি। এবার একটা জিনিস দেখো, এখানে বলা হয়েছে এক্স এর 20%। সো এক্স এর 20%, এক্স এর 20% কি হবে? ওয়াই এর কত? তাহলে এক্স এর 20% আমরা জানি ওয়াই এর কত? হাফ হয়। তাহলে এর হাফ কত হবে? এই যে এর হাফ করে দাও তুমি, এই 20 এর হাফ কত? 20 এর হাফ কত? 10। তাহলে আমরা বলতে পারি ওয়াই এর 10%, এক্স এর 20% ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর 10%। তোমরা কোশ্চেন নাম্বার মেনশন করে উত্তর দিতে পারো। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2.5 ঘন্টায় যায় 60 কিলোমিটার। আমরা কি জানি? যত ঘন্টাই দেওয়া থাক না কেন 1 ঘন্টা রেসপেক্টে করতে হয়। তাহলে 2.5 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত যাবে? তুমি 1 ঘন্টায় বের করে নাও যে প্রতিকূলে, প্রতিকূলে। আচ্ছা একটু লিখে দিই, 2.5 দিয়ে ডাইরেক্ট ভাগ করো, 60 কে তুমি ভাগ করো 2.5 দিয়ে, কত হবে? 24। তাহলে 24 কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে। আচ্ছা অনুকূলে কত হবে? অনুকূলে, অনুকূলে কত ঘন্টায়? দেখো ওই একই দূরত্ব, দূরত্বটা একই, কারণ ফেরার সময় যতটা সে গিয়েছে ঠিক ততটাই ফিরে আসবে। তাহলে 3 × 3/4 ঘন্টা, এটাকে যদি আমরা করে নিই 3 × 4 = 12, আর 3 × 4 = 12 আর 3 = 15, তাহলে 15/4 ঘন্টা। আমরা বলতে পারি এই 15/4 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, 1 ঘন্টায় কত হবে? 15, 4 4 4 16, 16 কিলোমিটার। তাহলে আমি ডাইরেক্ট এখানটায় বলে দিলাম যে 16 কিলোমিটার যাবে, 16 কিলোমিটার। এবার বলা হলো যে নৌকাটির, স্থির জলে নৌকাটির গতিবেগ কত? আমরা জানি নৌকার গতিবেগ কিভাবে বের করতে হয়, অনুকূল প্লাস প্রতিকূল তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই 16 আর 24 কত? 24, 30, 40, 40 তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা কোথায় আছে? অপশন সি তে আছে। ওকে, পরের কোশ্চেন, 1 টাকায় 10টি আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তিনি সেই টাকায় কতগুলো আপেল কিনেছিলেন? আমরা প্রফিট এন্ড লসের কোশ্চেনগুলো এই পার্সেন্টেজ দিয়ে শুরু করার চেষ্টা করছি, যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে। 40% ইকুয়াল টু আমরা কি লিখবো? 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5। তাহলে এটা বলা যায় যদি আমার আগে কেনা থাকে 5 টাকা, তবে আমাকে এখন বিক্রি করতে হবে কত টাকায়? না 7 টাকা, সরি 7 টাকা, তাই তো? এসপি হচ্ছে 7 টাকা। তাহলে এটা কি? না এটা হচ্ছে আমার প্রাইস, রুপিস। আমরা জানি দামের সাথে কোয়ান্টিটির সম্পর্কটা হচ্ছে কি ঠিক তার উল্টো। তাহলে আগে কতগুলো? আগে 7টা, এখন হবে 5টা, তবেই আমি 40% লাভ করতে পারবো। অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে বলা হয়েছে আগে আমি নাকি 10টা বিক্রি করেছি, তাহলে এই বিক্রি, এই যে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এর সাথে কত গুণ করেছো? 2 গুণ করেছো। একইভাবে এর সাথে তুমি 2 ইউনিট গুণ করে দাও, তাহলে কত হবে? 7 দুগুণে 14। তাহলে তোমাকে কতগুলো কিনতে হয়েছিল? টাকায় কতগুলো কিনেছিলে? তুমি 14টা কিনেছিলে। এই কোশ্চেনটাই আমরা করেছিলাম, হয়তো সেখানে সিপিটা দেওয়া ছিল, এসপিটা আমাকে বের করতে হয়েছে, কিন্তু এইখানে আমরা দেখলাম ঠিক তার উল্টোটা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, 20 বছরে 3 গুণ হয়, অর্থাৎ যদি আমার আসল থাকে 100 টাকা, সেই টাকাটা সুদ আসলে হয়ে যাবে 300 টাকা। আমি কত টাকা এখানে সুদ পেলাম? আমি এখানে 200 টাকা সুদ পেলাম। এই যে 200 টাকা সুদ পেলাম, এটা কত বছরে? না 20 বছরে। তাহলে 20 বছরে যদি সুদ হয় 200 টাকা, এক এক বছরে কত? তাহলে এক এক বছরে আমরা যেটা পাই এটা হচ্ছে কি আমার রেট অফ ইন্টারেস্ট। আমি কিন্তু রেট অফ ইন্টারেস্ট এখানে পেয়ে গেলাম। কোশ্চেনে আবার কন্ডিশন দিয়েছে
একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে। তাহলে আবার আমি করব, প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়, অ্যামাউন্টটা হবে কত, 200 টাকা। কত ইন্টারেস্ট পেলে তুমি, 100 টাকা, কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্ট তুমি আগে জানো 10%, তাহলে 10% হিসেবে 100 টাকা পেতে গেলে তোমাকে 10 বছর ওয়েট করতে হবে। সো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে কত না 3:4, যদি কিনা তাদের গসাগু 4 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু কত। কিভাবে করব, দেখো এই সংখ্যা দুটির আমরা যদি গসাগু করি, গসাগু কত না 1 ইউনিট, আর এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কত, অ্যাকর্ডিং টু কোশ্চেন গসাগু 4। এই যে এখানে আমরা বলতে পারি 3 এবং 4 এর গসাগু হচ্ছে কত, 1, তাই তো। এই 1 ইকুয়াল টু হচ্ছে 4, কারণ কোশ্চেনে গসাগু 4 বলে দিয়েছে, কিন্তু এখানে লসাগু জানতে চাওয়া হয়েছে। তাহলে 3 আর 4 এর লসাগু কত, তোমরা বলবে এলসিএম হচ্ছে 12, তাই তো 12। তাহলে 1 ইউনিটের জন্য যদি 4 হয় তাহলে 12 ইউনিটের জন্য কত, 4 12 48। সো এখানে আমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায়, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে কোনো এক ব্যক্তি এইটুকু যদি তিনি হেঁটে যান, তাহলে যাওয়ার সময় তিনি কিভাবে যাচ্ছেন, ধরো হেঁটে যাচ্ছে, এবং কিউ থেকে পি তে, আবার কিউ থেকে পি, আচ্ছা পি থেকে কিউ, তাহলে উনি কিউ থেকে এখান থেকে যখন তিনি রিটার্ন আসেন তখন তিনি কিভাবে আসেন না ট্যাক্সি করে আসেন, ট্যাক্সি করে আসেন। ওকে, বলা হয়েছে তিনি যাতায়াতে মোট 16 ঘন্টা সময় নেন, তার মানে এই যে তিনি হেঁটে গেলেন এবং ট্যাক্সিতে এলেন, যাতায়াতে মোট 16 ঘন্টা সময় নিলেন। বলা হয়েছে সমগ্র পথ যদি তিনি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে তার 4 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এবার একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, তিনি যদি যাওয়ার সময় হেঁটে না গিয়ে ট্যাক্সিতে যেতেন তাহলে তার 4 ঘন্টা কিন্তু সময় কম লাগতো, কারণ আসার সময় কিন্তু ট্যাক্সিতে এসেন, তাহলে 4 ঘন্টা কম। তাহলে আমরা বলতে পারি তার ট্যাক্সিতে করে গেলে, ট্যাক্সিতে করে, ট্যাক্সিতে গেলে, ট্যাক্সিতে গেলে এবং আসলে, তাই তো, যাতায়াতে বা ট্যাক্সিতে যাতায়াতে, যাতায়াতে কত সময় লাগছে, 16 - 4, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টোটাল 12 ঘন্টা লাগছে। তাহলে 12 ঘন্টায় কিন্তু তিনি যাতায়াত করতে পারবেন, কখন, যদি কিনা তিনি যাওয়ার সময় এবং আসার সময় ট্যাক্সিতে যাতায়াত করেন। এবার বলা হয়েছে যে তিনি যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তাহলে তার কত সময় লাগবে। ওকে ফাইন, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে, এই যে 12 ঘন্টা, তাহলে এটা কি যাতায়াতে, ট্যাক্সিতে যদি তিনি যান এবং আসেন তাহলে তার 12 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি যে তার যাওয়ার সময় 6 ঘন্টা সময় লাগছে এবং ফেরার সময় তার 6 ঘন্টা সময় লাগছে, যেহেতু সমান, তাই তো, কারণ তিনি ট্যাক্সিতে যাবেন ট্যাক্সিতে আসবেন, তাহলে 6 ঘন্টা যদি তার ট্যাক্সিতে লাগে, কখন ধরো সে একবার গেল, এবার যদি তিনি হেঁটে আসেন তাহলে তার কত, কারণ তিনি আমরা দেখলাম যাতায়াতে টোটাল তার কত 16 ঘন্টা লাগছিল, কিসে, যদি ট্যাক্সি এবং হেঁটে যান, আর এখানে যদি ট্যাক্সিতে যান তাহলে 6 ঘন্টা লাগছে। তাহলে আমরা এখান থেকে মাইনাস করে দেব যে হেঁটে, তাহলে হেঁটে তিনি যদি পি থেকে কিউতে যান, পি থেকে কিউতে যান তার কত সময় লাগবে, 16 - 10, সরি 16 - 6, 6 = 10। তাহলে তিনি যদি হেঁটে যান তাহলে যেতে লাগবে 10 ঘন্টা, আবার যদি হেঁটে ফিরে আসেন তাহলে তার আরো লাগবে 10 ঘন্টা। তাহলে এই যে হেঁটে যাওয়া, ঠিক আছে, হেঁটে যাওয়া, এবার এখানে বলছে যদি হেঁটে যাওয়া আসা করে, তাহলে হেঁটে যদি যায় 10 ঘন্টায় তাহলে আসবে কত, আসবেও তিনি 10 ঘন্টায়, তাহলে টোটাল কত ঘন্টা, টোটাল 20 ঘন্টা। এই কোশ্চেনটা হচ্ছে জাস্ট একটু বুঝতে হবে, আর কিছুই না। কোশ্চেনটা বুঝতে পারলে খুবই ইজি, না বুঝতে পারলে কিন্তু অনেকটাই জটিল। ওকে, পরের কোশ্চেন কি বলা হয়েছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হয়, তাহলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে। এখানে টাইম চাওয়া হয়েছে, টাইম ইকুয়াল টু কি আমরা জানি, ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। এবার যেহেতু তারা পরস্পরের দিকে যাচ্ছে তাহলে তাদের রিলেটিভ স্পিডটা কি হবে, দেখো যখন পরস্পরের দিকে যায় রিলেটিভ স্পিডটা তখন প্লাস হয়, এই যে রিলেটিভ, তাই তো, রিলেটিভ স্পিডটা তাদের যোগ করতে হয়। যখন পরস্পরের দিকে যাবে তাহলে কত হবে, 10 + 7, তাহলে কত না 17 মিটার পার সেকেন্ড। এবার দূরত্বটা কত, এখানে হচ্ছে 80 মিটার, এখানে কত, এখানে হচ্ছে 90 মিটার, তাহলে টোটাল কত দূরত্ব, 80 প্লাস হচ্ছে 90,
ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই গতিবেগটা হচ্ছে 17। 80 আর 90 কত, 170, তাকে যদি 17 দিয়ে ভাগ করো কত আসবে, 10 সেকেন্ড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী 10% ছাত্র। দেখো একটি শ্রেণীতে কত রয়েছে জানি না, তার 10%, আমি 100% তো ভাবতেই পারি। তাহলে আমি এখান থেকে বললাম মোট শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে, ও আচ্ছা এটা ছাত্র, ওকে এটা হচ্ছে ছাত্র, কত 10%। 10% কার টোটালে, আচ্ছা 10%কে আমি যদি দশমিকে নিয়ে নিই, পয়েন্ট কত লিখতে পারি, 0.1। এটা কিন্তু টোটালের মোটের উপরে। আবার বলা হয়েছে 1/4, 4/1 ছাত্রীর সমান। তাহলে ছাত্রী কত, দেখো টোটাল যদি 100 হয় তাহলে তার 4/1, তাহলে আমরা এটাকেও যদি দশমিকে নিয়ে নেই তাহলে কত হবে, 0.25। তাহলে আমরা দুটোকে নিয়ে নিচ্ছি, ওরা তো ওখানে রেশিও চেয়েছে, তাহলে রেশিওটা কি করে বের করবে, যা আছে এটাই আমরা রেশিও করে দিই, ছাত্র বাই ছাত্রী। তাহলে এটা রেশিও করলে কি হবে, এই দশমিক তুলে 1/25, এই দশমিক তুলে এখানে 100, এটা হচ্ছে 25, তাহলে 2 দিয়ে 10, 2 দিয়ে কাটলে কত, আচ্ছা আমরা একটু লিখি দেখাই, 10 হবে, আর এটা কত হবে, 25 হবে, তাই তো। তাহলে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, তাহলে এখানে ওরা রেশিও চেয়েছে, রেশিওটা কত হবে, রেশিওটা আসবে 5:2। রেশিওটা কত আসবে, 5:2। 5:2 কোথায় আছে, দেখো 2:5 হওয়ার কিন্তু কোনো জায়গা নেই এখানে, ছাত্র ইস্টু ছাত্রী কত হবে, 5:2। ঠিক আছে, আচ্ছা ওকে। পরের কোশ্চেন, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, বা এইভাবে বলতে পারো কোনো বস্তুর দাম যদি 20% বেড়ে যায়, ব্যবহার 20% কমে যায়। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অনেকবার করিয়েছি। সব থেকে বেস্ট প্রসেসটা তোমাকে দেখিয়ে দিই, যে আমরা জানি প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তো তুমি করো 20 প্লাস, পরে হ্রাস পেয়েছে তো তুমি করে দাও মাইনাস। এবার এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। সূত্রটা আশা করি তোমরা প্রত্যেকে জানো, তো আমি আর এখানটায় লিখছি না। এটা কেটে গেল, এটা কাটলে কত হবে, -4। তার মানে মাইনাসে থাকা মানে কি, কম, তাই তো। তাহলে 4% কম। সূত্রটাও একটু দিয়ে দিই, x প্লাস ওয়াই, কারণ এটা সূত্র দিয়ে করলেই সব থেকে ইজি এবং ফাস্ট হয়ে যাবে। এটাকে আর আমি ডিটেলসে দেখালাম না, মানে আরো শর্টকাট প্রসেস রয়েছে, কিন্তু শর্টকাট হলো কি, কিছু কোশ্চেন থাকে যেখানে সূত্রটা দিয়ে করলে অনেকটা ফাস্ট করা যায়। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এই 88 দ্বারা এই 4টে অপশনের মধ্যে কোন অপশনকে ভাগ করা যায় সেটাই হবে আমাদের আনসার। এবার এই 88 দ্বারা ভাগের নিয়ম কি, যে সংখ্যাকে 8 দ্বারা এবং 11 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাই তো 88 দ্বারা ভাগ যাবে। এবার আমরা 8 দ্বারা ভাগের নিয়মটি অ্যাপ্লাই করব। 8 দ্বারা ভাগের নিয়ম কি, শেষ তিনটে সংখ্যা দেখতে হয় যে 8 দিয়ে ভাগ যায় কিনা। যদি শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে তুমি বলবে সম্পূর্ণ সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে 8 দিয়ে কিন্তু 944 কে ভাগ করা যাচ্ছে। 8 দিয়ে 678 কে কি ভাগ করা যাবে, 8 এটা 64, না 8 দিয়ে কিন্তু একে ভাগ করা যাবে না। 8 দিয়ে কি একে ভাগ করা যাবে, 8 দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যাবে না। 8 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে। তাহলে এবার সমস্যা, যে এ উত্তর না বি উত্তর, টেনশনের কোনো কারণ নেই। এখানে চেয়েছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম কোনটা, 9944 না 8888। তুমি বলবে স্যার 9944, আমি তাই টিক দিয়ে দিলাম। ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে 1 - 2 + 3 - 4 + 5, এই একটা সিরিজ, এইভাবে 1000 পর্যন্ত সংখ্যা যদি থাকে তাদের আমরা যোগ করলে কি পাবো। এটাকে আমরা লিখতে পারি, দেখো এই 1 - 2, এই 3 - 4, 5 - 6, 7 - 8, এইভাবে চলবে। এইভাবে তাহলে এরকম কতগুলি তুমি টার্ম পাবে, আমরা আগে সেটা একটু দেখবো। তার আগে এটা করে নিই, 1 থেকে 2 বাদ দিলে কত হয়, -1 হয়, প্লাস এখানে কত পাবে, -1। দেখো সবগুলোই কিন্তু -1ই থাকছে, সবগুলোই -1 থাকছে। কত অবধি থাকবে না, এই 1000 সিরিজ অবধি থাকবে। কিন্তু এখানে এইভাবে 1 থেকে 1000 অবধি, তাহলে কতগুলো এইভাবে সংখ্যা তুমি পাবে, এরকম কতগুলি, কারণ প্রতি দুটো করে মিলে একটা পেয়ার হচ্ছে।
তাহলে আমরা কত জোড়া পাবো? আমরা দুটো করে সংখ্যা নিয়ে একটা জোড়া হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 500টি জোড়া পাবো। তাহলে প্রত্যেকটার জন্য দেখো এগুলো কত হচ্ছে, এগুলো তো -1 করেই থাকছে, তাহলে আমরা বলতে পারি এই প্রত্যেকটার জন্য -1 ইন্টু কত? ইন্টু 500, যেহেতু 500টা টার্ম রয়েছে, সো এটাকে গুণ করলে কত হবে? -500। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। কোনো বিক্রেতা 36টি কমলা লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রিত মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? এর আগের ক্লাসে আই থিঙ্ক করানো হয়েছিল। দেখো আমরা বলেছিলাম বিক্রয় মূল্যের সমান যদি ক্ষতি হয় তাহলে আসলে তোমাকে প্লাস করতে হয়, তাই না? কিন্তু ক্ষতির সংখ্যা কি? ক্ষতি তো তোমাকে 4টি, ক্ষতি তো 4টে হয়েছে, তাহলে 4টি আমার লস হয়েছে। কতগুলো বিক্রি করে? 36টা বিক্রি করে 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান লস করেছি, তাহলে টোটাল লস কতগুলো দিয়ে? 36 প্লাস 4টা দিয়ে। তাহলে শতকরা কত? এই যে 100 করে দাও, তাহলে কত হবে? 4/40 ইন্টু 100, 4 দিয়ে কাটলে 10, তাহলে 10%। এই যে 10% হবে। এটা এটা আসলে এরকম নয়, এটা হচ্ছে 11/1/9, আর এটা হচ্ছে 12/1/2। তাহলে আমাদের উত্তর কি হবে? অপশন এ হবে। ওকে, ওকে, গুড। তোমরা কেউ কেউ উত্তর করছো, ফাইন। পরের কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ক্রমান্বয়ে অর্থাৎ যথাক্রমে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 ভাগফল থাকে, সংখ্যাটি কত নির্ণয় করতে হবে? দেখো ভাই, আমি এখান থেকে 5 দিয়ে চেক করব, ডিভিজিবিলিটি মেথড অ্যাপ্লাই করতে হবে। তো 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে বললো? 3 অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে। একটা কাজ করি, প্রত্যেকটা সংখ্যা থেকে আমি 3 মাইনাস করে দিই, কেন বলো তো? তাহলে আর কোনো রকম কোনো অবশিষ্ট থাকবে না, কিন্তু সম্পূর্ণরূপে 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কত হবে? 211। এটা কত হবে? 273। এটা কত হবে? 951। এটা কত হবে? 1905। দেখো ভাই, 5 দিয়ে ভাগ করছি, 5 দ্বারা ভাগের নিয়ম কি? যে সংখ্যার শেষে 5 থাকবে অথবা কি, অথবা 0 থাকবে, তাহলে কোথায় আছে 5 অথবা 0? এই যে অপশন ডি তে রয়েছে। বাকি এগুলো একটাও কিন্তু 5 দিয়ে ভাগ যাবে না, সো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা এই সহজ কোশ্চেনটা ভুল করে ফেললে। ঘন্টায় 72 কিলোমিটার গতিবেগে চলা 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা জানি টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হলো স্পিড। এবার কাকে অতিক্রম করবে? একটা সেতুকে অতিক্রম করবে। দেখো, একটা সেতুকে অতিক্রম করা মানে হচ্ছে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাই তো? ট্রেন কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে, আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই কি ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে ট্রেন কত? 110 মিটার, আর সেতু কত? 132 মিটার। আমরা লিখে দিলাম ডিস্টেন্স। স্পিড কত? 72। এটা মিটার রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। কি করে করব? 5/18 করে দাও। তাহলে এবার ক্যালকুলেশন করো। 18 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে কত? 4 5 20। এবার এখানে কত হবে? 72। তো 100, 200, 200, 232, 42, 242। তাহলে 20 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা, 2 দিয়ে প্রথমে কাটি, 2 দিয়ে কাটলে 10 হবে, 2 দিয়ে কাটলে 12, 12 আর হচ্ছে 1, তাই তো? তাহলে 12.1 কোথায় আছে? এই যে অপশন কি বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ওকে, পরের কোশ্চেন, একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়ের অনুপাত যদি 7:5 হয়, যদি ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 2400 হয়, তাহলে মেয়েদের সংখ্যা কত? তাহলে আমরা দেখব মোট অনুপাত কত। মোট অনুপাত হচ্ছে 7 আর 5 12, এই 12 ইউনিটের জন্য হচ্ছে টোটাল 2400, তাহলে 1 ইউনিটের জন্য কত হবে? না 200। ওরা চেয়েছে মেয়েদের সংখ্যা কত, মেয়েদের অনুপাত কত? এই যে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত হবে? 1000। আমার এখানে উত্তর সি হচ্ছে। ওকে, পরের কোশ্চেন, একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার আছে। 5 দিন পর 30 জন ক্যাম্প থেকে চলে গেলে ওই খাবার আর কতদিন চলবে? আমরা জানি, কি জানি? M1D1 ইকুয়াল টু M2D2 হয়। তাহলে ওই যে 95 জন, তাদের 200 দিনের খাবার ছিল,
কিন্তু 5 দিন পরে, তার মানে কি 5 দিন তারা খাবার খেয়ে নিয়েছে, তাহলে ওই 95 জন, এই যে ম্যান ইন্টু ডে, তাহলে এখন লোক সংখ্যা 95, কিন্তু এই 95 জনের কত দিনের খাবার আছে? 200 দিনের খাবার ছিল, 5 দিন খেয়ে ফেললো, তাহলে আর রয়েছে 195 দিনের খাবার আছে। এই খাবারটা এবার খাবে কারা? খাবে দেখো 5 দিন পরে যে 30 জন লোক চলে গেছে, আগে লোক সংখ্যা ছিল কত? 95 জন, এখন 30 জন চলে গেছে, তাহলে লোক সংখ্যা আছে কত? 95 মাইনাস 30, তাহলে কত? 65। এই লোক খাবে কতদিন সেটাই বের করব। তাহলে এখান থেকে তুমি D2 ক্যালকুলেশন করো, D2 ক্যালকুলেশন করলে কত হবে? তুমি ক্যালকুলেশন করো, তোমার ওইখানে উত্তরটা চলে আসবে। দেখ এটা আমি ক্যালকুলেশন করছি না, এই ক্যালকুলেশনটা তোমরা করে নাও, কত আসবে? আচ্ছা তোমরা উত্তর বলে দিচ্ছ, বাহ, গুড। তাহলে আমিও তোমাদেরটা দেখেই বসিয়ে দিলাম 285। গুড, অপশন বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন।